আজকে মানাকে উঠে নেওয়া হবে। সম্পূর্ণ ঘরোয়া আয়োজন। মারওয়ান থাকতে থাকতে রিসেপশন করতে চান চেয়ারম্যান বাড়ির সদস্যরা। মারওয়ান গতকালই এই নিয়ে রাগারাগি করেছে। এখনই বোনকে উঠে দিতে রাজি নয় সে। কিন্তু ইমতিয়াজ ভুইয়া তার পুত্রবধূকে নিয়ে যেতে বদ্ধপরিকর। এই নিয়ে ইহাব মারওয়ানের মধ্যে তুমুল কথা কাটাকাটিও হয়েছে। মারওয়ান বলেছে, আমার বোনকে কিছুতেই তোর কাছে পাঠাবো না। তোর নজর আমার বোনের উপর পড়লো কবে? তোর মতো বেয়াদব লাফাঙ্গা চোরের হাতে আমি মানহাকে দিব না। মানেন না? আপনি দেয়া না, নিজে তো 4 বছর ধরে দিব্যি বউয়ের সাথে সংসার করছেন, সাথে আন্ডা ফ্রি। আমার বউ বুঝি বউ, বাচ্চার প্রয়োজন নেই। মারওয়ান রাগে প্রত্যুত্তর করতে পারেনি। কত বড় নির্লজ্জ হলে আবার বলে, আমার বুঝি বউ বাচ্চার প্রয়োজন নেই। মানাকে ইহাবের হাতে তুলে না দিলে সে আইনের আশ্রয় নিতে বাধ্য হবে বলে হুমকি পর্যন্ত দিয়েছে। মারওয়ান তবুও বোনকে দিতে নারাজ। পরবর্তীতে ইমতিয়াজ ভুইয়ার একঘেয়েমি আচরণে মাহবুব আলম কন্যা সম্প্রদানে সম্মতি জানিয়েছেন। তাই আজকে চেয়ারম্যান বাড়ির কয়েকজন সদস্যের আনাগোনা মারওয়ানদের বাড়িতে। মারওয়ান সকাল থেকে নিজের দরজায় খিল দিয়েছে। আজকে সারা দিনে না বেরোনোর পণই করেছে। এসব দেখে মানহা বাবাকে বলছে, বড় ভাইয়ার অমতে আমি কিছুতেই ভুইয়া বাড়ি যাব না বাবা, আমাকে জোর করবে না বলে দিলাম, ওনাদের ফিরে যেতে বলো। মাহবুব আলম দুই ভাই বোনের জেদের কাছে অসহায় বোধ করলেন। মানহা আজকে বাবার কথা শুনতে নারাজ। আজকে সে এক পাও নড়বে না। যখন ভুইয়া বাড়ির লোকজন জানতে পারল মেয়ে শ্বশুরবাড়ি যাবে না বড় ভাইয়ের অমতে, ঠিক তখনই ইহাব রেগে মেগে মারণের দরজা বাড়ি দিতে লাগলো। নিশাত এদের এরকম যুদ্ধই খেই হারিয়ে ফেলেছে। বাড়িতে এত বড় অনুষ্ঠান, অথচ লোকটা তাকে নিয়ে ঘরবন্দি হয়েছে। সে ছেলেকে কোলে নিয়ে বসে আছে আর তিনি নিশ্চিন্তে ঢাক ডেকে ঘুমোচ্ছেন। এতবার দরজায় বাড়ি পড়ায় মারণের ঘুম ভেঙে গেল। সে বিরক্তিতে মুখ কুঁচকে নিল। মেজাজ অত্যাধিক খারাপ করে ফুস করে উঠল, জোরে বলল, কে রে? ইহাব কোনো কথা না বলে দরজা অবিরাম পিটিয়ে যাচ্ছে। নিশাত উঠে দরজা খুলে দিতে চাইলে মারওয়ান নিশাতকে দরজা খুলতে মানা করলো। তারপর সিগারেট ধরিয়ে আয়েশ করে টান দিল একটা। নিজে উঠে হামি দিয়ে চোখ কষলে দরজা খুললো। ইহাব মারওয়ানকে টেনে বের করলো। মারওয়ান ছ্যাত করে উঠল, বলল, থাপড়ে তো 30টা দাঁত ফেলে দেবো। 30টা কেন? দাঁত তো 32টা। মারওয়ান নিজের হাত ছাড়িয়ে সিগারেটের ধোঁয়া উড়িয়ে শুধল, সামনে দুটো ফেলবো না, দয়া করে যেন ভিক্ষা করে খেতে পারিস। ও দুটো দিয়ে সার্কাস দেখাবি গ্রামের মানুষদের। এই তো তোর আয়ের উৎস হবে, আর দাঁত নেই দেখে আফসোসও হবে না। বলে আবারও হামি দিল। আরও ঘুমানো যেত, কিন্তু সামনে দাঁড়ানো অকেজো মালটার জন্য ঘুমানো হলো না। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের কথা শুনে পিক করেই হেসে দিয়েছে। ইহাব রেগে বলল, তোর বোনকে বল আমার সাথে যেতে, না হলে আজকে কিন্তু সেদিনের মতো খালি হাতে যাব না, 1 ইঞ্চিও নড়বো না। তোর বোন তেরামি করে না গেলে ওর ঘরেই কিন্তু থাকবো, তখন ব্যাপারটা ভালো হবে না। কত বড় কলিজা তোর! আমার সামনে দাঁড়িয়ে মানহাকে নিয়ে বাজে কথা বলছিস। বাজে কথা কোনটা? এক ঘরে থাকবো সেটা? তাহলে শোন, আমি ওর স্বামী, এখন আমার কথাই সব। ওর উপর তোদের থেকে আমার অধিকার বেশি। হ্যাঁ তো নিয়ে যা, দেখি তোর কত বড় বুকের পাটা। মারওয়ান মুখের ধোয়া ইহাবের দিকে ছেড়ে দিয়ে পড়ল, তোকে চুমু দিলাম? থ্রেড দিলি নাকি? ছ্যা, ওসব তোর বউ, বাচ্চাকে দিস, আমাকে দেওয়ার জন্য তোর বোন আছে। বলে ইহাব মারওয়ানের হাত থেকে তার আধ খাওয়া সিগারেটটা আচমকায় নিয়ে এক টান দিয়ে ধোয়া আকাশের দিকে ছাড়িয়ে বলল, কতদিন সিগারেট ভাগাভাগি হয় না? মারওয়ান লাল চোখে চেয়েছিল। কথাটা শুনে চোখের লালিমা ভাব কিছুটা কমে এলো। পরক্ষণই আবার রক্তিম বর্ণ ধারণ করলো। ইহাব আকাশ থেকে চোখ সরিয়ে মারওয়ানের দিকে সিগারেটটা বাড়িয়ে দিল। মারওয়ান সিগারেট নিয়ে নিচে ফেলে পা দিয়ে পিছিয়ে ফেলো। তারপর হেসে বলল, সরি টু সে, আমি কুকুরের উচ্ছিষ্ট খাই না। ইহাবের বুকে ধাক্কা লাগলো। মারওয়ানের দিকে চেয়ে মলিন হাসলো। তারপর নিজের আগের রূপে ফিরে গিয়ে বলল, বাদ দেই, আসল কথায় আসি। তোর বোনকে ভালোই ভালোই দিবি কিনা বল শালা। তোর আমার বাল দিব, নিবি? ইহাব যেন মজাই পেল কথাটায়, বলল, দে। মারওয়ান রেগে ফায়ার হয়ে যাচ্ছে। এত পরিমাণে বেহাইয়া জিন্দিগিতে দেখেনি সে। মুখ থেকে আরও গালি উতরিয়ে বেরিয়ে আসতে চাচ্ছে। গালিগুলো কন্ট্রোলেতে টোক্কা দিয়ে যেন বলছে, এক্সকিউজ মি, মে আই কাম ইন। মাহাদি মাহফুজ বড় ভাইয়ের মুখে গালি শুনে চারপাশে তাকালো। দেখলো দূরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদেরকে দেখছে। মাহাদি গলা খাকারি দিয়ে বলল,
ভাইয়া মুখ খারাপ করো না, আশেপাশে মানুষ আছে, আব্বা শুনলে রাগ করবেন। মারওয়ান বহু কষ্টে নিজেকে কন্ট্রোল করলো। তারপর ওইখান থেকে সরে মানহার ঘরের দিকে হাঁটা দিল। পিছে পিছে ইহাবও যেতে লাগলো। মাহাদি মাহফুজ তার পথ আটকে বলল, ভাই বোনের আলাপ আলোচনায় আপনি অ্যালাউড না। আমার বউয়ের কাছে আমার বিরুদ্ধে চক্রান্ত করবে আর আমি যাব না? সামনে থেকে সরে দাঁড়াও শালারা, অহেতুক আমার সাথে লাগতে যেও না। তোমাদের বড় ভাইয়ের বাড়াবাড়ি বেয়াদবি ক্ষমা করলেও তোমাদেরটা করব না, ডিরেক্ট অ্যাকশনে চলে যাব। হাঁটো। মাহাদি মাহফুজের মুখ থমথমে হয়ে গেল। উঠোন ভরা মানুষের সামনে এত বড় অপমান গায়ে আগুন ধরিয়ে দিল যেন। কোনো কথা না বাড়িয়ে আস্তে করে সরে দাঁড়ালো ইহাব। হেঁটে মানার ঘরের দরজার সামনে দাঁড়াতেই শুনল, আমি লোকটাকে পছন্দ করি না ভাইয়া, কেমন যেন নজর, আমার ভালো লাগে না। মারওয়ান মানহার মাথায় ঠোসা মেরে বলল, বিয়ে করার সময় মনে ছিল না তা? ঠ্যাং ঠ্যাং করে কবুল বলে দিয়েছিলে কেন? মানহা মন খারাপ করে বলল, আমি কি ইচ্ছে করে বলেছি? বাবাই তো বলল। বাবাই বললো মানে? তোর বিয়েতে সম্মতি ছিল না? সম্মতি না থাকলে এই বিয়ে তো হয়নি। ছিল সম্মতি, কিন্তু লোকটাকে কেন যেন দেখলেই শরীর জ্বলে। তোর কথার আগামতে কিছু বুঝতে পারছি না। একবার বলিস বাবার জন্য, আবার বলিস সম্মতি ছিল। তো সম্মতি থাকলে যা শ্বশুর বাড়ি, তারা তো তোকে নিতে এসছে। ভাইয়া, ভাইয়া বলে লাভ নেই। বিয়ে যেহেতু হয়ে গেছে সেহেতু তোকে আটকে রাখার সাধ্য নেই। আর তোর শ্বশুরবাড়ির লোকদের সাথে তো ঝামেলা করা যাবে না। সোজা জেলে ঢুকিয়ে দেবে, মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেবে, যেহেতু চেয়ারম্যান তারা। এত তাড়াতাড়ি শ্বশুরবাড়ি যেতে চাই না ভাইয়া। তারা এমন করছে কেন? আব্বা তো বলেছিলেন আরও পরে ওই বাড়ি পাঠাবে, তাহলে এখন কেন এত তাড়াতাড়ি পাঠাতে চাইছে? বলেই ছড়ছড় করে কেঁদে দিল মানহা। মারওয়ান কিছুই বলল না। ঠিক সেই মুহূর্তে ইহাব ঘরে ঢুকলো। ঢুকেই বলল, আমার বউকে কাঁদাচ্ছিস কেন? ইহাবকে দেখে মানহা ঘুমটা বড় করে দিল। ওই লোককে তার মুখ দেখাতে দিতে আপাতত ইচ্ছুক না সে। মারওয়ান আবারও রেগে গেল, বলল, ভাই বোনের আলাপে তোর কি কাজ? ম্যানার্স নেই কোনো? না নেই। এখন দ্রুত আমার পত্নীকে আমার হাতে তুলে দে। আমি ভালোই ভালোই বউ নিয়ে বিদেয় হই আর আমার পত্নীর সাথে একটু কথা বলতে চাই। অনুগ্রহ করে আপনি কি একটু বাইরে যাবেন শালা ব্রো? স্বামী স্ত্রীর ব্যক্তিগত আলাপ আলোচনায় অন্য মানুষ থাকাটা শোভনীয় নয়। মারওয়ান ফুসফুস করতে লাগলো। উঠে চলে যেতে চাইলে মানহা ভাইয়ের গেঞ্জির কোনা এক কোণে আঙুলে টেনে ধরল। মারওয়ান তাকালো, অতঃপর ইশারা মাথা নেড়ে তাকে একা রেখে যেতে নিষেধ করলো। ইহাব তা দেখেই বলল, ওরে নাটক, একটু পর তো ঠিকই আমার সাথে থাকবে। এখন এমন ঢং করছো কেন? তোমাকে খেয়ে ফেলবো নাকি? মানহা লোকটার কথায় পাত্তা না দিয়ে ভাইয়ের দিকে ছলছল নয়নে চাইল। মারওয়ান বোনের মাথায় ভরসা হাত রাখলো, বলল, যাচ্ছি না, কাঁদিস না। কথাটুকু বলে ইহাবের দিকে তাকিয়ে বলল, এখনো তোর সাথে কথা বলতে ইচ্ছুক নয়, সুতরাং আউট। ইহাব মুখ লাল করে বের হয়ে গেল। এত বড় অপমান, সে এর প্রতিশোধ নেবে। রাত ৮টা। অনেক চড়াই উতরাই পেরিয়ে মানহা শ্বশুরবাড়ি যাচ্ছে। আজকে সারাদিন মারওয়ানের সাথে তর্ক করতে করতেই চেয়ারম্যানের বাড়ির লোকেরা কাহিল হয়ে গেছে। অবশেষে মাহবুব আলমের সাথে মারওয়ানের গোপন বৈঠকে সমস্যার সমাধান হলো। মারওয়ান যদিও নারাজ, তবে বোনকে আর আটকে আয়নি। মানহা বড় ভাই রাজি হয়েছে শুনে নামাজের বিছানায় অনেকক্ষণ কেঁদেছে। নিজের বাবার বাড়ি ছেড়ে আজকে নাকি তাকে শ্বশুরবাড়ি চলে যেতে হবে। এত কষ্ট কেন? একটা মেয়ের জীবনে এমন কেন? কেন তাকে বাবার বাড়ি ছেড়ে শ্বশুরবাড়ি যেতে হয়? এত এত মায়ার বাঁধন ছেড়ে কীভাবে মেয়েরা পরের বাড়ি যায়? মেয়ে বলেই বোধহয় পারে। নিশাত মানহাকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিচ্ছে। নাওহান ফুপির করে বসে আছে, চোখ ঘুরিয়ে ঘুরিয়ে ফুপি আর মাকে দেখছে। ফুপিকে কাঁদতে দেখে বাচ্চাটা ভয়ে মায়ের কোলে চলে গেল। মাইমুনা বেগম আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে মেয়ের ঘরে এলেন। মেয়েকে নিশাতের বুকের উপর পড়ে থাকতে দেখে বুকটা তার কামড় দিয়ে উঠল। এই তো তার নারী ছেঁড়া ধন। সেদিন না জন্মালো, এত বড় হয়ে গেল কবে? মেয়েরা বুঝি এত তাড়াতাড়ি বড় হয়ে যায়? সারা বাড়ি মাতিয়ে রাখা মেয়েটা নাকি আজকে শ্বশুরবাড়ি যাবে? তার বুকে কে যেন পাথর উঠিয়ে দিয়েছে। মানহা মাকে দেখে আবারও কেঁদে উঠল। মাইমুনা বেগম দ্রুত মেয়েকে জড়িয়ে ধরলেন, নিজেও কাঁদলেন। নিশাতের হঠাৎ চোখ ছলছল করে উঠল।
একদিন সেও তো এভাবে মায়ের বুকে পড়ে কেঁদেছে। সবাইকে ছেড়ে সেও শ্বশুরবাড়ি এসেছে। আজ কয়েকটা বছর বাবা মাকে সরাসরি দেখে না সে। সংসারে এত এত চিন্তা, প্রেশারে ঠিকমতো পরিবারের কথা মনে করতেও পারে না। কিন্তু দিন শেষে মা বাবা পরিবার পরিজনের কথা মনে করে কত বালিশ ভিজিয়েছে তা একমাত্র সে আর তার রব্বে কারিম জানে। মেয়েরা আসলেই ত্যাগী জাত। কখনো মেয়ে হয়ে ত্যাগ করে, কখনো স্ত্রী হয়ে, আবার কখনো মা হয়ে। মহান রব সেই জন্যই মায়ের জাতকে এত সম্মান করেছেন, আলহামদুলিল্লাহ। মারওয়ান ঘরে ঢুকে দেখলো মা বোন পালা দিয়ে কাঁদছে। অদূরে নিশা তার একমাত্র ছাও অসহায় হয়ে তাকিয়ে আছে সেদিকেই। মারওয়ান তা দেখেই বলল, কান্নাকাটি থামুন তো আম্মা। আপনি এইভাবে কাটলে মানহা আরও বেশি কাঁদবে। ওর সামনে এইভাবে কাঁদবেন না, এতে ওর কষ্ট পারবে। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বললেন, মায়ের মন তোরা বুঝবি না, সন্তানের জন্য প্রতি সেকেন্ডে মায়ের মন পড়ে। মারওয়ান কিচ্ছু বলল না। সে নিষেধের থেকে ছেলেকে নিয়ে বেরিয়ে গেল। নাওয়ান বাবার গলা জড়িয়ে ধরে বলল, বাবা, বল পান্ডা। তুমি দাদুমণি কাঁদে। দাদু, তুই না কাঁদলেই হলো। কেন? নাওয়ান বাবার মুখ ধরে বলল, কান্না পাচ্ছে, নো? সবাই কাঁদে তাই। তুই কাটলে তোকে চটকে খেয়ে ফেলবো, মনে রাখিস। ইম্মা, হ্যাঁ। দাদু মারবে। ভয় দেখাচ্ছিস কাকে? তোর দাদাকে আমি ভয় পাই না। নাওয়ান পিচপিচ করে হেসে বলল, ভয় নাই। না। আচ্ছা। বলি বাবার ঘাড়ে মাথা ফেলে চোখ বুঝল। মেয়েকে বিদায় দিতে মাহবুব আলমের বুক ফেটে যাচ্ছে। মানহা বাবাকে জড়িয়ে ধরে অনেকক্ষণ কাঁদল। মাহবুব আলম শক্ত হয়েছিলেন, তার কলিজাটা কে যেন টেনে নিয়ে যাচ্ছে আজ। মাহদি মাহফুজ বোনকে বিদায় দিতে গিয়ে কেঁদে ফেলেছে। সবচেয়ে কষ্টের মুহূর্ত ছিল মানহা যখন দুই ভাইকে বলল, যাই ভাইয়া, তোদের আর কেউ জ্বালাবে না, কেউ আর সকালে ফজরের নামাজ পড়তে ডাকবে না, মসজিদে যাওয়ার জন্য পাঞ্জাবি, মেসওয়ার্ক, জুতো, আতর এগিয়ে দেবে না, কল চেপে দেবে না, খেতে ইচ্ছে না করলে কেউ আবদার করবে না, মেজো ভাইয়া একটু খাইয়ে দে তো বলবেন না, সেজো ভাইয়া ফুচকা নিয়ে বাসায় না আসলে ঘরে ঢুকতে দেব না, কেউ আর তোদের সাথে আঁকিবুকি করবেন না। তোরা খুশি হয়েছিস তো? তোদের অনেক জ্বালিয়েছি। মাহাদি মাহফুজের চোখ থেকে টপ টপ করে অশ্রু ঝরেছে। বোনকে বুকে নিয়ে অনেকক্ষণ আদর করে তিন ভাই। মারওয়ান না কাঁদলেও বোনকে বিদায় দিতে গিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। সকলকে কাঁদিয়ে মানহাকে নিয়ে চেয়ারম্যানদের গাড়িটি সাই করে চলে গেল। নাওহান দাদার কোলে। এতক্ষণ কিছু না বুঝলো ফুপিকে গাড়িতে করে নিয়ে যেতে দেখে চিৎকার করে কেঁদে দিল সে। মাহবুব আলম নাতিকে আদর করতে করতে কান্না থামাতে চাইলেন, কিন্তু বাচ্চাটা তার কান্না আরও বাড়িয়ে দিল। মারওয়ান ছেলেকে নিয়ে হাঁটতে হাঁটতে বলল, হাই কবুতরে ছাও, কান্দিস কেন? পুপিকে নিয়ে চলে গেছে। তোকে কি রেখে যাবে? মারওয়ান ছেলের কান্না মাখা চেহারাতে কিছুক্ষণ তাকিয়ে থেকে উদাস দৃষ্টিতে বলল, তুই বড় হলো না কেন ফায়াজ? তাহলে তো আমরা দুজন মিলে তোর ফুবি কাজ রেখে দিতাম। নাওয়ান বাবার কথা না বুঝলেও মাথা নাড়ালো। চেয়ারম্যান বাড়ির সামনে চলন্ত গাড়িটি থেমে গেল। গাড়ি থেকে প্রথমেই নামলেন ইমতিয়াজ ভুইয়া, তারপর ইহাব ভুইয়া। গাড়ির পেছনে বসা মানহা, ইহাবের খালা, ফুপি ও আন্ডা বাচ্চারা। পরে আরেকটি গাড়িতে থামলো, যেটায় বাড়ির পুরুষ সদস্যরা এসেছেন। ধীরে ধীরে তারা সবাই বেরিয়ে গেলেন। মানহা নার্ভাস হয়ে বারবার ঘেমে উঠছে। বোরকা পরনে তার, বোরকার নিচে শাড়ি। কান্না পাচ্ছে এত অচেনা অপরিচিত একটা বাড়িতে এসেছে, অথচ তার সাথে কেউ পরিচিত নেই। নিজের পাশে থেকে সবাইকে বেরিয়ে যেতে দেখে সেও আস্তে করে বের হতে নিলে ইহাবের ফুপি ইতি ভুইয়া তাকে বেরোতে সাহায্য করলো। ইহাবকে অদূরে ফোন হাতে দাঁড়িয়ে থাকতে দেখে ডাক দিলেন, ইয়া বৌমাকে নিয়ে ভিতরে ঢুকো। ইহাব বিরক্ত হয়ে বলল, পরে ফুপি, তোমরা ঢুকে যাও, আমি একটু পর আসছি। তোমার আম্মু কিন্তু রেগে যাবেন। রাখবে না, আবার জরুরি একটা কাজ আছে, আম্মুকে ম্যানেজ করে নাও প্লিজ। ইতি ভুইয়া একটা দীর্ঘশ্বাস ফেলে মানহাকে ধরে ভিতরে ঢুকতেই নিচ্ছিলেন। প্রতিমধ্যে ইনাবা দৌড়ে এসে মানহাকে ধরল। মানহা কিছুটা হকচকিয়ে গেল। মানহা বলল, আরে ভয় পেও না ভাবি, আমি তোমার ননদিনী, তোমার স্বামীর একমাত্র বোন। আমা তোমাকে গেট থেকে নিয়ে আসতে বললো, চলো চলো। মানহা কিছুটা শিথিল হলো। সে ইনাবাকে সালাম দিল। ইনাবার তো হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা।
এই প্রথম কেউ তাকে সালাম দিল বলে হাসতে থাকলো। মানহা আর ইনাবাকে দারুণ লাগলো। আস্তে আস্তে নকশা খচিত সিঁড়ি বেয়ে উঠে চেয়ারম্যান বাড়ির প্রবেশদ্বারে দাঁড়ালো তারা। মানহার সামনে তাকিয়ে দেখলো বুদ্ধিদীপ্তা সুন্দর চেহারা মাঝারি গড়নের এক মধ্যবয়সী রমণী দাঁড়িয়ে, মাথায় বড় ওড়না পেঁচানো, পরনে মালবেরি সিল্কের তৈরি বেগুনি রঙের মনোরম কাঞ্জিবরম শাড়ি। মানহার ঘোর লেগে গেল চোখে। এত চমৎকার চেহারা একজন মানুষের কাছে আশেপাশের সকল কিছু ফিকে লাগছে। আহামরি ফর্সা নন তিনি, তবুও এক দেখায় যে কেউ দেখলে মায়াকারা এই নারীটির প্রেমে পড়তে বাধ্য। মানা মেয়ে হয়েও যেন ঘড়ির মধ্যে চলে গেছে। কি এই নারী? ইহাবকে এখন পর্যন্ত ঠিক করে দেখেনি সে, তাই ওই লোকের সাথে মিল অমিলের কিছু বুঝবেও না মানহা। ইনাবার সাথেও মিল রয়েছে, তার মানে এটাই কি তার শাশুড়ি? উর্মি ভূঁইয়া দেখলেন বোরকার নিকাবে ঢাকা ইনাবার হাত ধরে এগিয়ে আসা মানহাকে। তিনি হাসলেন না, মানহাকে একবার পরখ করে ইমতিয়াজ ভূঁইয়ার দিকে চাইলেন। ইমতিয়াজ ভূঁইয়া সবাইকে রেখে স্ত্রীর পাশে দাঁড়ালেন। স্ত্রীর কাঁধে হাত দিয়ে বললেন, কি হলো উর্মি, ছেলের বউ এনেছে, মিষ্টি মুখ করিয়ে বরণ করবে না? উর্মি ভূঁইয়া চাপা স্বরে স্বামীর কানে বললেন, আপনার পুত্র কোথায়? ওর একটা কাজ পড়ে গেছে, কিছুক্ষণ পরে এসে পড়বে। তুমি পুত্রবধূকে ঘরে তোলো। মানহা ইমতিয়াজ ভূঁইয়াকে সামনে দাঁড়ানো রমণীটির সাথে নিচু কণ্ঠে কথা বলতে দেখে বুঝে গেলেন এটাই তার শাশুড়ি। উর্মি ভূঁইয়া মানহাকে ধরে ভিতরে নিয়ে গেলেন। ইনাবা ইতি ভূঁইয়া বাড়ির সকল মেয়ে সদস্য ঢোকার পর পুরুষ সদস্যরা ঢুকলেন। উর্মি ভূঁইয়া মানহাকে সাথে নিয়ে নিজের রুমে এলেন। নিচে সব পুরুষেরা বসা, তাই মানহার অস্বস্তি হবে ভেবে উপরে নিয়ে এলেন। মানহাকে দেখে বললেন, বোরকা খুলে ফেলো, এখানে কোনো পুরুষ আসবে না। মানহা চুপচাপ দাঁড়িয়ে রইল। উর্মি ভূঁইয়া বুঝলেন সামনে দাঁড়ানো মেয়েটির অস্বস্তি হচ্ছে। তিনি ইনাবাকে চোখ দিয়ে ইশারা করলেন বোরকা খুলে দিতে। ইনাবা মায়ের ইশারায় মানহার কাছে গিয়ে বলল, আরে লজ্জা পাচ্ছ কেন ভাবি? এখানে লজ্জার কিছু নেই, আসো বোরকা খুলে দিই। বলেই বোরকা নিকাব খুলে দিল ইনাবা। উর্মি ভূঁইয়া দেখলেন ঘামে তেলতেলে হয়ে যাওয়া মেকআপহীন একটা মায়াবী মুখশ্রী, লাল বেনারসি গায়ে জড়ানো, যে এই মুহূর্তে পুতুলের মতো তার সামনে দাঁড়িয়ে আছে। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকিয়ে লজ্জা অস্বস্তি লুকানোর চেষ্টা করছে। উর্মি ভূঁইয়া ছোটের কোণে সূক্ষ্ম হাসি খেলে গেল। তবে তা বোঝা গেল না। সালামের মিষ্টি কঞ্চে তার ভাবনা চিন্তার পরিসমাপ্তি ঘটল। তিনি বুঝলেন তার সম্মুখে দাঁড়ানো মায়াবী বদনের মেয়েটির কণ্ঠ হতে তার মিশ্রিত হয়েছে। তিনি সৌম্য স্বরে সালামের প্রতি উত্তর করলেন। ইনাবা মানহাকে দেখেই বলল, আরে পুতুলের মতো দেখতে তুমি, ভীষণ মিষ্টি, মেকআপ ছাড়াই এত কিউট লাগছে, মনে হচ্ছে গাল দুটো টেনে দেই, তাই না আম্মু? উর্মি ভূঁইয়া কিছু বললেন না। তিনি বিছানার দিকে এগিয়ে গেলেন। সেখানে গাঢ় লাল রঙের কাঞ্জিবরম শাড়ি রাখা। শাড়িটা হাতে তুলে নিয়ে মানহার সামনে দাঁড়িয়ে বললেন, আমার সাথে ম্যাচ করে তোমার জন্য এই শাড়িটি নিয়েছি, দেখো তো পছন্দ হয় কিনা। মানহা শাশুড়ির হাতের দিকে তাকিয়ে রইল, কিছুই বলল না। উর্মি ভূঁইয়া বললেন, বেনারসি চেঞ্জ করে এটা পরবে। মান্না ঠোক গিলে শাড়ির দিকে চেয়ে রইল। এত ভারী শাড়ি পরতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসছে। উর্মি ভূঁইয়া মানহার চেহারায় ঘাম জড়ো হতে দেখে বললেন, তোমার ইচ্ছে না করলে পরার প্রয়োজন নেই। ইনাবা, তোমার ভাবিকে খাবার দাও। আচ্ছা আম্মু। মারওয়ান ছেলেকে কোলে নিয়ে খোলা উঠানে হাঁটছে। নাওহান চাঁদের দিকে তার ছোট্ট ছোট্ট আঙুল উঁচিয়ে বলল, বাবা মুন মুন। মারওয়ান সেদিকে তাকিয়ে বলল, শহরে এত সুন্দরভাবে চাঁদ দেখছিস কখনো? নাওহান মাথা নাড়িয়ে না বলল। মারওয়ান ছেলেকে চাঁদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে থাকতে দেখেই বলল, ভালো করে দেখে রাখ, পরে নাও দেখতে পারিস। নাওয়ান বাবার কথা শুনে মনোযোগ দিয়ে চাঁদ দেখছে আর খিলখিল করে হাসছে। মাহাদি মাহফুজ নিজেদের ঘর থেকে বেরিয়ে এসে দেখলো বড় ভাই উঠোনে দাঁড়ানো। তারা চট জলদি সেদিকে এগিয়ে গেল। মাহফুজ নাওয়ানের দিকে হাত বাড়িয়ে বলল, আব্বাজান চাচুর কোলে আসেন। নাওহান অসম্মতি জানিয়ে বাবার গলা শক্ত করে জড়িয়ে ধরল। মাহফুজ নাওহানের অসম্মতির তোয়াক্কা না করে তাকে জোর করে কোলে নিয়ে পড়ল। আপনার অনুমতির দরকার নেই, সামনে এরকম গোলগাপ্পা থাকলে কেউ আদর না করে থাকতে পারবে না, তাই শান্ত হয়ে আদর উপভোগ করুন আব্বাজান। নাওহান এত দ্রুত ঘটে যাওয়া ঘটনা প্রথমে আজ করতে
না পারলো। যখন দেখলো বাবার কোল থেকে চাচুর কোলে ট্রান্সফার হয়েছে তখনই ছলছল চোখে বাবার দিকে হাত বাড়িয়ে পড়ল। বাবা মাহফুজ নাহনের অমন কান্না কান্না গলা শুনে বলল, মেজো ভাইয়া দেখো কোলে নেওয়ায় কেঁদে দিচ্ছে। মাহাদি হেসে নিজের ভাতিজার দিকে চাইলো। মারওয়ান বলল, মাহাদি, তোর চাষাবাদের কি অবস্থা? ওরা চাষাবাদ না ভাইয়া, কৃষি নিয়ে পড়েছি। কৃষি নিয়ে পড়েছি দেখে চাষাবাদ করব এমনটা ভাবো কেন তুমি? তুমি সবসময় আমাকে পিচ মারো। মারওয়ান লুঙ্গি হাঁটুতে গুজে থুতু ফেলে বলল, ঢং করিস না। কৃষি নিয়ে গবেষণা, কোন মৌসুমে কোনটার ফলন ভালো হবে, বিদেশি বীজ এদেশি মাটিতে শ্যুট করবেই কিনা, কৃষকদের বিভিন্ন তথ্য দিয়ে সহায়তা করা, এসব আমার চোখের চাষাবাদে। তোরটা হলো ডিজিটাল চাষাবাদ, দুটো দেশের জন্য মারাত্মক উপকারী। মাহাদি কিছু বলো না, বড় ভাইয়ারা সবসময় এমন করে, তাই অযথা কথা পেঁচিয়ে লাভ নেই। নাওয়ান বাবাকে এখনো কোলে নিতে না দেখে জোরে চিল্লিয়ে উঠল। মারওয়ান, মাহাদি, মাহফুজ তিনজন হকচকিয়ে গেল। মারওয়ান বলল, এক নম্বরের ব্রিটিশ, একেবারে মায়ের মতো হয়েছে। এর জ্বালায় কোথাও একটু শান্তিতে দাঁড়াতেও পারি না। তোকে কোলে নিব না আজ, থাক চাচাদের কোলে। আমি গেলাম, টাটা। বলে লুঙ্গি উপরে উঠিয়ে হাঁটা দিল ঘরের উদ্দেশ্যে। নাওয়ান বাবাকে চলে যেতে দেখে মাহফুজের কোলে বাইম মাছের মতো লাফালাফি করতে লাগলো। মাহফুজ ভাতিজাকে কোলে থেকে নামিয়ে দিল। নাওয়ান ছাড়া পেয়ে বাবার দিকে দৌড়ে গেল। মারওয়ান হাঁটতে গিয়ে বাধা পেল। নিজে তাকিয়ে দেখলো নাওয়ান তার পা জড়িয়ে ধরেছে। সে ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো, তারপর পেছনে তাকিয়ে বলল, এত বড় দামড়া গরু হয়েছিস, অথচ একটা বাচ্চাকেও কয়েক মিনিট রাখতে পারলি না তোরা। সো স্যাড। বেশি বেশি ঘাস খাবি, এই তো যদি শক্তি সামর্থ্য হয় আর কি। বলে নাওয়ানকে ছাড়িয়ে লুঙ্গি ধরে দৌড় দিল। নাওয়ান বাবাকে দৌড় দিতে দেখে নিজেও বাবার পেছন পেছন হেসে দিয়ে দৌড়াতে লাগলো। মাহাদি, মাহফুজ বোকার মতো বড় ভাই আর ভাতিজার দৌড়াদৌড়ি দেখছে। তাদের কাছে উপভোগ্য লাগছে। মানহার চলে যাওয়ার মন খারাপ হলেও এখন একটু ভালো লাগছে। মারওয়ান দৌড়ে তাদের কাছে এসে বলল, এই হাতারামগুলো দাঁড়িয়েছিস কেন? লাগা দৌড়। বড় ভাইয়ের কথা শুনে তারা দুই ভাই উঠোনের মাঝখানে দৌড়ানো শুরু করেছে আর নাওহানকে বলছে, চাচুকে ধরেন আব্বাজান। আর মারওয়ানও 5 টাকার নোট দেখিয়ে বলছে, ধরতে পারলে 5 টাকা, 5 টাকা। নাওহান তিনজনকে দৌড়াতে দেখে ভীষণ মজা পাচ্ছে। ছোট্ট ছোট্ট গুলুমুলু শরীরটা হেসে হেসে দৌড়ে যাচ্ছে বাবার চাচাদের পেছনে। চমৎকার এক মায়াময় দৃশ্য। একটু আগে মানহাকে ইহাবের ঘরে দিয়ে গেছে সবাই। রুমটি বেশ বড় ও দামি, আসবাবপত্রে ঠাসা। মানহার প্রচুর নার্ভাস লাগছে, হাতের তালু ঘেমে উঠেছে বারবার। এতটা নার্ভাস বোধহয় জীবনে কোনো দিন হয়নি সে। সম্পূর্ণ অপরিচিত অচেনা একজন মানুষের সাথে পুরো রাত থাকতে হবে ভেবেই মানহার প্যানিক অ্যাটাকের মতো অনুভূত হচ্ছে। যে কোনো সময় অজ্ঞান হয়ে যাবে এমন লাগছে। দুম করে দরজা খুলে ইহাব রুমে ঢুকলো। মানহাকে তার স্টাডি টেবিলের চেয়ারে রোবটের মতো বসে থাকতে দেখে বিরক্ত হলো সে। পাঞ্জাবির কলার ঠিক করে মানহার বিপরীতে পাশে বসলো। মানহা তাকালো না পর্যন্ত, একদম শক্ত হয়ে বসে থাকলো। ইহাব মানহাকে দেখে ফ্রু কুচকে পর্যবেক্ষণ করলো। মানহা বেশ কিছুক্ষণ পর মুখ নিচু করে মিনমিন করে বলল, আসসালামু আলাইকুম। ইহাব কৌতুকপূর্ণ হাসলো, বলল, ওয়ালাইকুম সালাম। ওরে বাপরে, সালাম দেয়া হচ্ছে? খুব সভ্য আপনি। ভাজা মাছ উল্টে খেতে জানেন না মনে হয়, অথচ আপনি মোটেও এমন না। আপনার দুপুরের বিয়ে ভুলিনি কিন্তু। মানহা চমকালো। মনে মনে ইহাব বলল, দেখি আমার দিকে তাকান। মানহা তাকালো না, হাত মুঠো করে চুপটি করে বসে রইল। ইহাব জোরে ধমক দিয়ে বলল, তাকাতে বললাম না? ভাইটা যেমন পোল্ট্রিবাজ, বোনটা ঠিক তেমন। সকালে এক সুরাত, দুপুরে আরেক, আবার রাতে আরেক রূপ। পুরাই গিরগিটির বংশধর। মানহা হাত মুঠো করে রাগ কন্ট্রোল করলো। তারপর ইহাবের দিকে চাইলো। ইহাব টেবিলে কুনের ছিকে মাথায় হাত রেখে মানহার দিকে তাকে ধমকে সুরে বলল, মেহগুনি গাছের ফল খেয়ে এসেছো নাকি? মুখে হাসি কই? স্বামীর সামনে তিতা করল্লা চিবানোর মতো মুখ করে আছো কেন? সুন্দর করে হেসে তাকাও। মানহার রাগে পিত্তই পর্যন্ত জ্বলে যাচ্ছে। কোথায় অপরিচিত মেয়ের সাথে নরম সুরে পরিচিত হবে তা না, সেই তখন থেকে ধমক দিয়ে যাচ্ছে। ইহাবের দিকে ছোট টেনে চাইলো। ইহাব আবার ধমকের স্বরে বলল, ভালোই লাগছে। তোমার তুলনায় শাড়িটা বেশি সুন্দর। অবশ্য শাড়ির জন্যই দেখতে ভালো লাগছে। মাকেও এমন একটা শাড়ি পরনে দেখলাম, নিশ্চয়ই মা দিয়েছে। মানহা মাথা নাড়লো। ইহাব আবারও ধমকে উঠে বলল, মুখে কথা নেই কেন? সেই কখন থেকে শুধু মাথায় নাড়িয়ে যাচ্ছ, মুখ নেই তোমার? মানহার দরজের ভাত ভেঙে গেল এবার। প্রত্যেকটা কথা
এমন ধমক দিয়ে বলতে হবে কেন? সে দাঁড়িয়ে মাথা থেকে আঁচল ফেলে কোমরে গুজে ইহাবের দিকে কঠিন নজরে চাইল। ইহাব থতমত খেয়ে তাকালো, পরক্ষণে নিজের গুরু গম্ভীর রূপে ফিরে গিয়ে বলল, কি হলো, এভাবে দাঁড়িয়ে গেলে কেন? বসো, দুপুরের হিসাবটা নিয়ে নেই আগে। কি হিসেব নিবেন? আপনাকে ভয় পাই নাকি? আপনার চাকর নই আমি, তাই ভুলেও ধমক দিয়ে কথা বলতে আসবেন না। ইহাব পাঞ্জাবির পকেট হাঁচে 2 লক্ষ টাকার বান্ডিল বের করে টেবিলে রাখলো। বান্ডিল দুটো উঁচিয়ে বলল, নিবা? না। আর একবার জিজ্ঞেস করব, নিবা? হুম, আমি টাকার লোভী না। ইহাব বান্ডিল দুটো পকেটের ভেতর ঢুকিয়ে বলল, তাহলে তো আমারই ভালো, দেনমোহর আর দিতে হলো না। আল্লাহ আমাকে এত বড় লুট হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন। মানা বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এটা অন্যায়, আমার হক আমাকে দিন। ইহাব দাঁড়িয়ে পাঞ্জাবির বোতাম খুলে বলল, দিতাম, কিন্তু দুটো কারণে এখন আর দিব না। প্রথম কারণ, আমার সঙ্গে উঁচু স্বরে কথা বলেছো, আর দ্বিতীয় কারণ, তোমাকে কয়েকবার টাকা সাধার পরেও তুমি নাওনি। এসব চড়াল মেজাজের অহংকারী ছেলেমেয়েকে একটা টাকাও দিব না আমি। মানা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। সব বলল ওই লোক, এখন দোষ পড়েছে তার। ধমক দিল, কথা শোনালো, আর সে জাস্ট একটু প্রত্যুত্তর করেছে, তাই তাকে তার মোহরানা দিবে না? কত বড় জালিয়াতি তার সাথে! মানহার ছোটবেলা থেকেই স্বভাব, কেউ তার ভাগ অথবা হকের কিছু কেড়ে নিলে আক্রমণ করে নিয়ে নেয়। তার মাথায় এখন সেটাই ভর করেছে। ইহাবের ফোলা পকেটের দিকে যে আচমকায় হামলেই পড়ল। ইহাব আটকা আক্রমণে কিছুটা পিছিয়ে গেল, সাথে ভয়ও পেল। মানহা পকেট হাতে টাকা নিতে গেলে ইহাব মানহার হাত শক্ত করে ধরে পড়ল। ছিনতাইকারী, 1 নম্বরের পকেট মার, ছাড়ো আমার পাঞ্জাবি। এই না বললে টাকার লোভ নও, তাহলে এখন পকেট মারছো কেন? মানহা ইহাবের চোখের দিকে চেয়ে বলল, আমার হাত ছাড়ুন, আমার হক আমাকে দিন। আমার সাথে প্রতারণা করে পার পাবেন ভেবেছেন? আর পকেটমার, ছিনতাইকারী এসব কি? আমার পাওনা আমি নিচ্ছি, এতে পকেটমার হলাম কিভাবে? প্রতারক লক্ষ্য থাকার। ইহাব কঠিন নজরে মানহার দিকে চেয়ে রইল। অপরদিকে মানহাও চোখ মুখ শক্ত করে ইহাবের পকেটে হাত চেপে দাঁড়িয়ে আছে। ইহাব বলল, আমি ঘুমিয়ে গেলে নিতে। মানহা অন্যদিকে চেয়ে বলল, ওসব চোরা অভ্যাস আমার নেই। মোহরানা হাতে হাতে আদায় করব, লুকিয়ে নিতে যাব কোন দুঃখে? ইহাব পরাজিত ভঙ্গিতে মান্নার হাত ছেড়ে দিল। মান্না 1 লক্ষ টাকার দুটো বান্ডিল নিয়ে তার আনা ব্যাগের মধ্যে জামা কাপড়ের ভাঁজে ঠুকিয়ে রাখলো। ইহাব তা দেখেই বলল, কোথায় রেখেছো? দেখে ফেললাম তো। মান্না ব্যাগে জামা কাপড় ভরতে ভরতে বলল, তাতে কি? এই টাকা এখান থেকে সরলে আপনার গলায় ছুরি ধরে আবারও 2 লক্ষ টাকা আদায় করে নেব। কারণ এখানে টাকা রেখেছি সেটা কেবল আপনিই জানেন। আর তাছাড়াও আপনি ছাড়া আমার ব্যাগ বা টাকা হাতাতে কেউই আসবে না। ইহাব নাক মুখ কুচকে বলল, আমি যার তার ব্যাগ হাতাই না। এসব স্বভাব তোমার থাকলেও আমার নেই। এসেই আমাকে খালি করে দিয়েছো। তুমি যে কত ডেঞ্জারাস মাল সেটা বুঝে গেছি অনেক আগেই। উপরে ভোলা ভালা আর ভিতরে কদমতলা। মানহা ইহাবের দিকে কঠিন নজরে চাইলে বলল, আমি মানুষের সাথে তার স্বভাব অনুযায়ী আচরণ করি। আপনি ফালতু, তাই আচরণও করলাম এমন। রাস্তায় বাড়িতে যে কয়বার গিয়েছি এরকম উড়নচণ্ডী তো দেখিনি। রুমে ঢুকেই কি সুন্দর লাজুক নার্ভাস মুখ দেখলাম, এখন এই হাল কেন? মানহা একটা সুতির সালোয়ার কামিজ নিয়ে বাথরুমে যেতে যেতে বলল, তখন আপনি পরপুরুষ ছিলেন, তাই আমার কণ্ঠ শোনেননি। আর উড়নচণ্ডী রূপ দেখার তো দূরের কথা, এখন থেকে প্রতিদিন দেখবেন আমার রূপ। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে কয়লা বানিয়ে দিব আমি। সেই পোড়া কয়লা গায়ে মেখে আলকাতরা সুন্দরী হয়ে যেও কেমন? মানহা প্রত্যুত্তর করলো না। আর ততক্ষণে বাথরুমে ঢুকে গিয়েছে সে। অনেকক্ষণ পর ওয়াশরুম থেকে বের হলো। ভারী কাঞ্জিবরম শাড়িটা শুধু পাল্টেছে সে। মাথায় চুলগুলো খোপা আর হেয়ার ক্লিপ দিয়ে আটকানো। ইহাব সেদিকে চেয়েই বলল, বউ, দ্রুত বিছানায় আসো। মোহরানা প্রতিশোধ করে তোমার হক আদায় করেছি, এখন আমার হকটা দ্রুত আদায় করতে দাও, কুইক। মানহা চমকে তাকালো, আবারও হাত পা থরথর করে কাঁপতে লাগলো তার। ইহাব সেদিকে তাকে শুক বাঁকালো। মানহা কাঁপতে কাঁপতে নিচে বসে পড়ল। ইহাব এতক্ষণে মজা করলো, মানহাকে মাত্রাতিরিক্ত কাঁপতে দেখে দ্রুত গিয়ে ধরলো। ইহাব ধরার সাথে সাথে মানহা জ্ঞান হারিয়ে ঢলে পড়ল। নিশাত ফজর পড়ে কোরআন তালাওয়াত করলো বেশ খানিক্ষণ। গ্রামে আসার পর থেকে কোরআন তালাওয়াত ঠিকমতো করতে পারেনি সে, তাই আজকে অনেকক্ষণ মিশরে কোরআন পড়েছে। কোরআন তালাওয়াত শেষ করে জায়নামাজ ভাঁজ করে রাখলো।
কোরআন রেহালে উঠিয়ে আলমারিতে তুলে রাখলো। খাটের দিকে চোখ যেতে দেখলো মিনি মারওয়ান আজাদ উঠে চোখ কচলাচ্ছে। মাকে দেখেই 2 হাত বাড়িয়ে দিল। নিশাত হেসে ছেলেকে কোলে নিয়ে ফুলো ফুলো গাল দুটোতে চটাস চটাস করে চুমু এঁকে দিল। নাহওয়ান মায়ের কোলে বসে আদর উপভোগ করছে। ব্যাগ থেকে ছোট্ট ব্রাশ বের করে কলপারে গেল, ছেলের মুখ ধুইয়ে দিল। মাইমুনা বেগম বাসনকোসন নিয়ে কলপারে আসতেই দেখে নাহওয়ানকে কোল থেকে নামিয়ে দাঁড় করালো। শাশুড়ির হাত থেকে বাসন নিয়ে নিজেই মাছতে বসে গেল মাইমুনা বেগম। না না করে উঠলেন নিশাত। কোনো কথা শুনলই না। মাইমুনা বেগম নাতিকে কোলে নিয়ে দাঁড়ালো পাশে। নাহওয়ান দাদির কোলে উঠতে চাইছিল না। নিশাত তা দেখে বলল, আব্বা দাদুমণির কোলে যান, দাদুমণি আদর করবেন। নাহওয়ান মায়ের কথা শুনে শান্ত বাচ্চার মতো মাইমুনা বেগমের কোলে উঠেছে। নিশাত বাসন ধুয়ে রান্নাঘরে নিয়ে রাখলো সব। মাইমুনা বেগম নাতিকে নামিয়ে চুলো ধরাতে বসে গেলেন। সিলিন্ডার থাকলেও মাইমুনা বেগম মাটির চুলাতে রান্না করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার 2 ছেলে তাকে সিলিন্ডার শর্টকাটে রান্না করতে গত যে জোরাজুরি করে তার ইয়াত্তা নেই, কিন্তু তিনি তবুও মাটির চুলোই রাঁধবেন। তাই মাহাদি মাহফুজ বলা ছেড়ে দিয়েছে। মায়ের কষ্ট হয় দেখে মাহাদি সিলিন্ডার কিনে দিয়েছে, অথচ মা সেখানে শুধু রাতের খাবার গরম করেন। বাকি ভারী ভারী রান্নাগুলো মাটির চুলোতেই করেন। অবশ্য মাটির চুলো রান্নার স্বাদ অতুলনীয়। তার উপর মায়ের হাতের ছোঁয়া থাকে। এই রান্নায় অতুলনীয় তো হবেই। নিশাত শাশুড়িকে বলল, কি নাস্তা বানাবেন আম্মা? মাইমুনা বেগম চুলোয় গরম পানি বসাতে বসাতে বললেন, পরোটা, চিকেন, ভেজিটেবল, চা, সেমাই আর তোমার শ্বশুরের জন্য রুটি করব। নিশাত শাশুড়ির দিকে তাকিয়ে ভাবছে কত শিক্ষিত তার শাশুড়ি, অথচ কোনো অহংকার নেই, একেবারে মাটির মানুষ। আব্বা আমার মতো এমন শিক্ষিত কর্মঠ মানুষের সন্তান এমন হয় কি করে? লোকটা তাকে একটুও শান্তি দিল না। কথাটা ভেবে নিশাত দীর্ঘশ্বাস ফেলল। তারপর শাশুড়ির হাতে হাতে কাজ এগিয়ে দিল। আটার খামির তৈরি করে রুটি পরোটা বেলে দিল। মাইমুনা বেগম হঠাৎ করে আঁচলে চেপে কাঁদতে শুরু করলেন। নিশাত বলল, কি হলো আম্মা? মাইমুনা বেগম চোখ মুছে বললেন, মানহাটা থাকলে তোমার মতো সব সময় হাতে হাতে কাজ এগিয়ে দিত। মেয়েটার জন্য মন কেমন করছে। কালকেও তো সকালে আমাকে রুটি বেলে দিল, একসাথে নাস্তা করলো, অথচ আজ মেয়েটা পরের বাড়ি। নিয়তি এত অদ্ভুত কেন? বলে আবারও চোখ মুছলেন। নিশাতের চোখও ছলছল করে উঠল। মানহার কথা ভেবে মনটা খারাপ হলো। কালকেও ভাবি ভাবি করে মুখে ফেনা তুলে দিয়েছিল। নিশাত তার মাথায় তেল দিয়ে দিয়েছিল, আর আজ সে স্বামীর ঘরে। হঠাৎ করে বুকটা হু হু করে উঠল তার। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে। মারওয়ানকে বলে দেখবে বাবার বাড়ি যেতে রাজি হয় কিনা। লোকটা নিশ্চয়ই ঘাটতারামি করবে, নাজর অজুহাত দেখাবে, কিন্তু নিশাত এবার নাছর বান্দা। যেভাবেই হোক রাজি করাতেই হবে। কথাটা ভেবে উঠানে চাইলো। নাহওয়ান দাদার কোলে উঠে দাড়ি ধরে খেলছে। মাহবুব আলম নিজের মাথায় টুপি নাতনির মাথায় পরিয়ে দিলেন। টুপিটা বাচ্চার মাথায় বেশ ঢোলাই হয়েছে। মাহবুব আলম তাদেরকে হেসে ফুটলেন। পেছনে মাহাদি ও মাহফুজও আছে। তাদের দেখে নিশাত মাথার ওড়না টেনে রান্নাঘরে চেপে বসলো, যেন তাকে দেখা না যায়। ওদিকে মাহাদি মাহফুজ নাহওয়ানকে আদর করে ঘরে চলে গেল। নিশাত সেই সুযোগে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের ঘরে গেল। দেখলো মারওয়ান উপর হয়ে শুয়ে আছে। নিশাতের তা দেখে কেন যেন রাগ উঠল ভীষণ। বাবা ভাই ফজর পড়ে ঘরে আসে, আর এই ভাদের মাকে দেখো নাক ডেকে কিভাবে ফুসফুস করে ঘুমাচ্ছে। নিশাত তাকে ছেলে ছেলে ডাকতে লাগলো, এই উঠুন, দ্রুত উঠুন। মারওয়ান বিরক্ত হয়ে অন্য পাশে ফিরে গেল। নিশাত আবারও ডাকতে লাগলো। মারওয়ান বিরক্ত সূচক শব্দ করে বলল, মাথা খারাপ করবি না, ঘুমাচ্ছি দেখছিস না? আবার তুই করছেন? হ্যাঁ তো, এখন তো মানুষ নেই, কারোর সামনে তো আর বলছে না। ঘুম কেন ভাগালি তাই বল। নিশাত মারওয়ানের পিছে চিমচি দিয়ে বলল, শখে। মারওয়ান চিমটিকে সোজা হয়ে নিশাতের দিকে কঠিন নজরে চাইল। নিশাতও রাগ নিয়ে তাকিয়েছে। মারওয়ান বলল, সমস্যা কি? আপনি গ্রামে এসেও এত ঘুমান কেন? বাপ ভাইদের সাথে নামাজ পড়তে মসজিদে যেতে পারেন না আপনি? মারওয়ান হামি দিয়ে বলল, আলসেমি লাগে, উঠে উঁচু করো, মসজিদে যাও, তারপর নামাজ পড়ো, তেমন চায় না। নিশাত রেগে আগুন হয়ে চিল্লিয়ে বলল,
কবরে যখন অন্ধকারে সাপ বিচ্ছু দংশন করবে, কবর চাপ দিবে, ফেরেশতারা ডান্ডার বাড়ি মারবে, সেদিন এসব অজুহাত দিয়েন। একটা বাড়ি মারবে, অমনি 70,000 নিচে চলে যাবেন। এমন থাকতে আল্লাহকে ভয় করুন, না হলে পরকালে এমন পস্তাবেন কুলকিনারা পাবেন না খুঁজে। মারুন বিরক্ত হয়ে বলল, আজব তো, আমার নামাজ, আমার কবর, আমার বিচার, আমার জবাবদিহিতা, তোরও তো জ্ঞান দেওয়া লাগবে কেন? আল্লাহ নিশ্চয়ই আমার প্রশ্ন তোকে করবে না, তাই আমাকে জ্ঞান না দিয়ে নিজের চরকায় দেল দে। বলে আবারও উল্টো ফিরে শুয়ে পড়ল। নিশা ছলছল চোখে তাকিয়ে রইল। এই লোকটার দিকে তাকালে তার মায়া কাজ করে। সমাজে এরকম বহু মানুষ আছে যাদের পরকালের কথা বললে ফুটন্ত তেলে পানি পড়লে যেমন করে উঠে তেমন ছ্যাদ করে উঠে। অবুধ বাচ্চাদের মতো মনে হয় এদের। না হলে কেউ কবরের আজাব আখিরাতের কথা বললে এই কথা বলে। এত অবজ্ঞা কেন এরা করে? এরা কেন বুঝে না এই জীবন ক্ষণস্থায়ী? দুদিনের দুনিয়ায় জন্য কত আয়োজন তাদের, অথচ অনন্তকাল থাকার জন্য কি পাথেই জোগাড় করেছে তারা। ভয় নেই কেন তাদের মাঝে? জাহান্নামকে কি এরা মামুলি মনে করে? কেন আল্লাহর ভয় তাদেরকে নাড়াতে পারে না? কেন কেউ তাদের সরল সঠিক পথ দেখালে সেটাকে জ্ঞান মনে করে? ঈশাদের চোখের পানি গড়িয়ে নিচে পড়ছে, নীরবে কেঁদে আল্লাহর কাছে দোয়া করল, ও পরওয়ারদিগার, আরশে আজিমের মালিক, আমার স্রষ্টা, আমার অবুঝ স্বামীকে আপনি হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন, তাকে সহি বুঝ দান করুন। আপনি তো যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন। আমার স্বামীকেও আপনি আপনার পথে কবুল করে নিন মালিক। হে রব্বে কারিম, এই গুনাহগার বান্দার ফরিয়াদ কবুল করুন মাবুদ। মানহা বেশ আগে ঘুম থেকে উঠেছে। ফজরের সালাত আদায় করে বারান্দার দাঁড়িয়ে আশেপাশে প্রকৃতির মাঝে ডুবে গিয়েছে সে। কি সুন্দর চারপাশ! চেয়ারম্যান বাড়িটা অসম্ভব সুন্দর। রাতে খেয়াল না করলেও এখন বারান্দার দাঁড়িয়ে থাকতে ভীষণ ভালো লাগছে তার। মা বাবার কথা ভীষণ মনে পড়ছে তার। ঘড়িতে 7টা বাজে। মানহা রুমে ঢুকে বিছানা দিকে চাইলো, দেখলো ইহাব কোল বালিশ জড়িয়ে ঘুমিয়ে আছে। মানহা মুখ বাঁকালো, এই নামাজ কালাম পড়ে না নাকি? বড় ভাবির মতো তারও কি বেনামাজি বর জুড়েছে কপালে? সে বড় ভাবির মতো অত লুতুপুতু করতে পারবে না, ডিরেক্ট অ্যাকশনে যাবে। তাকে তো চিনে না ইহাব ভুইয়া। মানহা ব্যাগ থেকে সুতির একটা শাড়ি বের করলো। বারবার ব্যাগ খোলা বন্ধ করায় বিরক্তই লাগলো তার। তাই আলমারি খুলতে গিয়ে দেখলো তালা দেয়া। রাগ উঠল। নিজের রুমের আলমারিতে তালা দেয় কে? পাগল ছাগল সব। গোসল করে সালোয়ার কামিজ পাল্টে শাড়ি পরলো মানহা। এখন একটু রিল্যাক্স লাগছে। ভেজা জামা কাপড় বারান্দায় মেলে দিল, তারপর ফ্যান চালিয়ে চুল শুকিয়ে নিল। নাটক সিনেমার মতো ভেজা চুল নিয়ে জামাইকে মধুর সুরে রাখতে পারবে না সে। চুল শুকিয়ে মাথায় ভালোভাবে আঁচল টেনে ইহাবকে রাখতে লাগলো। এই উঠুন, জলদি উঠুন। ইহাব রেসপন্স করলই না। মানহা কয়েকবার ডাকলো, তবুও রেসপন্স নাই। রাগে কিরমির করে জড়িয়ে পড়ল, ওই বেটা, উঠিস না কেন? তাড়াতাড়ি ওঠ। ইহাব থতমত ভঙ্গিতে মানহার দিকে চোখ তুলে তাকালো। মানহা বলল, উঠতে এত টাইম লাগে আপনার? আপনাকে তো ভালোভাবে ডাকা যাবে না। যাই হোক, দ্রুত উঠুন। ইহাব গম্ভীর হয়ে বলল, এটা কেমন ব্যবহার তোমার? এভাবে ঘুম থেকে কেউ তোলে ভাই? কটা বাজে মাত্র 7:30। এত সকালে ঘুম ভাঙানোর কারণ কি? মানহা একটু মিয়ে গেল। লোকটার কণ্ঠ ভীষণ ভয়ঙ্কর লাগছে। যাই হোক, সে ভয় পাবে না। সেও গম্ভীর করে বলল, একে তো ফজরের নামাজ বাদ দিয়ে আরামসে ঘুমাচ্ছেন, এখন আমি ডেকেছি তাতেও প্রশ্ন? ইহাব ভারী গলায় বলল, You know what? My daily routine is completely different. So, don't overreact unnecessarily. মানহা ইংরেজি কম বোঝে, তাই এর মর্মার্থ করতে সময় লাগলো তার। এই লোক দেখি ইংলিশের জাহাজ, কেমন ফটর ফটর করে ইংরেজি বলছে। কোনোভাবে যদি জানে মানহা ইংরেজি কম জানে, তাহলে তার প্রেস্টিজ পাঞ্চার হতে সময় নেবে না। একটা বুদ্ধি তো বের করতেই হবে। মানহা মুখ আরো গম্ভীর করে বলল, মাতৃভাষা পারেন না, বাংলার মধ্যে ইংরেজি টানেন কেন? নিজেকে শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চান? শিক্ষিত রিপ্রেজেন্ট করতে চাই মানে? তুমি মনে হয় খুব ভাষাপ্রেমী। তাহলে রিপ্রেজেন্ট কি বাংলা শব্দ? ইহাবের অখণ্ড যুক্তি। মানহার রাগ লাগছে। রাগ হওয়া যাবে না, ঠান্ডা মাথায় হ্যান্ডেল করতে হবে সব। তার কথায় তাকেই ঘোল খাওয়াচ্ছে ইহাব ভুইয়া। মানহা বলল, ঠিক আছে, আজ থেকে অনলি থুকু, শুধুমাত্র বাংলায় কথা হবে, ওকে? ইহাব হেসে উঠে বলল, ওকে।
ভাই সিরিয়াসলি, যে নিজেই এখনো ইংরেজি থেকে বের হতে পারছে না, সে আবার বলে আজকে থেকে অনলি বাংলায় কথা হবে। মানহা রাগী চাহনিতে তাকিয়ে আছে। এভাবে অপমান করার কি আছে? সবকিছু কি বাংলায় বলা যায়? কিছু কিছু শব্দ তো চাইলেও বাংলা মুখে আসে না। মানহা মুখ কালো করে বলল, কয়েকটা শব্দের ছাড় দেওয়াই চাই, এটা নিয়ে এত হাসাহাসির কিছু হয়নি। তোমার ইচ্ছে হলে বইলো, আচ্ছা তোমার ইচ্ছে হলে বইলো না, বাট ইংরেজি ছাড়া আমি কথা বলতে পারবো না। ইংরেজি আমার আবেগ। মাতৃভাষা আবেগ নয়? ইহাব একটু থামলো, তারপর বলল, অবশ্যই, মাতৃভাষা তো সবচেয়ে বড় আবেগ। সেটা তো আপনাকে দেখে মনে হয় না। বাংলায় কথা বলবেন আমার সাথে, পুরো লাইন বাংলায় বলবেন। ফরফর করে ইংরেজি বলে উচ্চশিক্ষিত প্রমাণ করার কিছু নেই। বলেই মানহা হঠাৎ হলো, অমনি ইহাব বড্ড হাসি দিয়ে বলল। লাইন? মানহা কঠিন নজরে চাইল। ইহাব হাসি বন্ধ করে আবারও ঘুমাতে নিলে মানহা বাধা দিয়ে বলল, উঠুন, এতক্ষণ ঘুমানো ভালো নয়। দেরি করে ঘুম থেকে ওঠা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইহাব ঘুম ঘুম কঞ্চে বলল, উঠলে কিন্তু তোমাকে ছাড়বো না, সারাদিন চিপকে থাকবো। তুমি চাও আমি উঠি? মানহা চোখ কুচকিয়ে বলল, প্রয়োজন নেই, ঘুমা তুই। শেষে বাক্যটা মিনমিন করে বলল। মানহা রুম থেকে বেরিয়ে গেল। রুম থেকে বেরিয়ে দেখলো বিশাল করিডোর। কেমন ভয় ভয় করছে। এত বড় বাড়ি পুরো নিস্তব্ধ। ইনাবা আপুর রুম কোনটা? মানহা শুধু শাশুড়ির রুমটা চেনে, কালকে সেখানেই ছিল অনেকক্ষণ, তাই রুমটা পরিচিত হয়ে গেছে। কেমন ভুতুরে পরিবেশের মতো লাগছে। কেউ ঘুম থেকে ওঠেনি এখনো। মানহার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যাস, কিন্তু এই বাড়ির লোকজন তো ঘুমিয়ে বেহুশ এখনো। কি করবে সে এখন? এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে, তখনই উর্মি ভুইয়ার ডাকে। সেদিকে চাইলো। উর্মি ভুইয়ার হাতে বই। তিনি ছাদ থেকে মাত্র নামলেন। ফজর পড়ে তিনি ছাদে হাঁটাহাঁটি করেন, তারপরে বই নিয়ে বসেন। আজকেও একই নিয়মে বই পড়ে ছাদ থেকে নেমে মানাকে এদিক ওদিক তাকাতে দেখে রেগে উঠলেন। মানা শাশুড়িকে দেখতে পেয়েই একটু স্বস্তির শ্বাস নিল, তারপর হেঁটে শাশুড়ির সামনে দাঁড়িয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘুম শেষ? জি, আমি ফজর পর্যন্তই ঘুমাই। মাশাল্লাহ, শুনে খুব খুশি হলাম। আসো আমার সাথে। মানহা উর্মি ভুইয়ার পিছু পিছু গেল। মাহবুব আলমের বাড়িতে নতুন চমক জুটেছে। মাহাদি মাহফুজ দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। মাহবুব আলমকে হুমকি থামকি দিচ্ছে মানহাকে দেখতে আসে সেই ইঞ্জিনিয়ার পাত্রের পরিবার। সকালে এসে হুলস্থুল করে ফেলেছে। তাদের কথা হলো তাদের কাছে কয়দিন সময় চেয়ে মেয়েকে অন্য দিকে গছিয়ে দেওয়ার মানে কি? পাত্রের বাবা উঁচু স্বরে বলল, আমাদের সাথে ফটকা বাজে আপনাদের দেখে নেব। ভালো করে দেখে যান, আর জীবনে যদি বারে ত্রিসীমানা আপনাদের দেখে, তাহলে ভেবে নেব আপনারা কুত্তা বাহিনী। পেছন থেকে মারওয়ান লুঙ্গির কোনা ধরে দাঁড়িয়ে কথাটা বলো। পাত্রের বাবা গর্জে উঠে বলল, কি বললে? মারওয়ান আলসেমি ঝেড়ে বলল, একটু আগে যা বললাম তার মন রাখছেন নাকি? ঘেউ ঘেউ করছেন কেন? কুল কুল, এখনো কিছুই বলিনি। আর এক সেকেন্ড এখানে থাকলে মুখ দিয়ে বোমা বেরোবে। সো আউট। মারওয়ান হাতে চুটকি বাজিয়ে বলল। পাত্রের পরিবার অপমানিত বোঝ করলো। তারা আর কিছু বলে ফুসতে ফুসতে চলে গেল। মাহফুজ বলল, কোথা থেকে যে এইসব নমুনা আমাদের পরিবারে এসে জোটে আল্লাহ জানে। একবার চেয়ারম্যানের বাড়ি, এখন আবার এই পাঠান বাড়ি, মানে পুরাই বিনোদন। পাঠান না, পাঠা বাড়ি বল। এসেই হম্বিতম্বি জোরে দিয়েছে, যেন ওদেরকে আমার বোন দেওয়ার জন্য ওয়াদা করেছিলাম। পাঠা কোথাকার। একদম। মারওয়ান সারাদিন বাইরেই ছিল। সেই সকালে বের হয়েছে, এখন রাতে ঘরে ফিরল। নাওহান সারাদিন পর বাবাকে দেখে লাফিয়ে উঠল। নিশাত বলল, কই ছিলেন সারাদিন? মারওয়ান শার্ট খুলে বিছানায় রেখে লুঙ্গি গামছা নিয়ে কলপারে যেতে যেতে বলল, কাজে। নাওহান বাবার পেছন পেছন দৌড়ে গেল। নিশাত এমন উত্তরে হতাশ হলো। মারওয়ান গায়ে পানি ঢেলে দেখলো নাওহান বালতির মধ্যে হাত ঢুকি দিয়েছে। সে চোখ গরম করে বলল, এই তুই এখানে কেন? নাওহান ফিচফিচ করে হেসে বলল, আমি এখানে। হ্যাঁ তুই এখানে কেন? তোর মা তোকে ছেড়েছে কেন? গোসল করছে এখন, কোনো ডিস্টার্ব করবি না, দ্রুত ঘরে যা। নাওহান পা দাপিয়ে বলল, না। তাহলে দাঁড়িয়ে থাক, গোসল নো ডিস্টার্ব। বলে পানির মধ্য থেকে নাওহানের হাত বের করে এক মগ পানি নিয়ে গায়ে ঢেলে দিল। নাওহান বাবার দেখা দেখি পাশ থেকে মগ নিয়ে দুই হাত দিয়ে পানি ভরে দিয়ে গায়ে ঢেলে দিল। মারণ চোখ কপালে তুলে বলল, পটকার বাচ্চা,
তুই গোসল করছিস কেন এই রাতে? নাওয়ান মায়াবী নয়নে চেয়ে বলল। ইটো গুতুল কলি। তোকে মার দিব এখন। বলে নিশাদকে ডাকতে লাগলো জোরে জোরে। নিশাদ দ্রুত এসে বলল। কি হয়েছে? নাওয়ানের দিকে নজর যেতে নিশাদ হাতকে উঠে বলল। এ কি, আপনি ওকে গোসল করিয়েছেন কেন এই রাতের বেলা? মারওয়ান ফুঁসে উঠে বলল। আমি করিয়েছি নাকি রকেটের বাচ্চা মতপুরি করে নিজে নিজে গায়ে পানি ঢেলেছে? নিশাদ নাওয়ানকে পিঠে জোরে থাপ্পড় মেরে কোলেই তুলে নিল। নাওয়ান জোরে কেঁদে দিল। নিশাদ বলল। একদম চুপ, বেশি বেড়েছো তুমি। সুযোগ পেলেই পানি হাতানোর স্বভাব হয়ে গেছে। পিটিয়ে তোমার বদমাইশি ছুটিয়ে দেব। নাওয়ান কাঁদতেই থাকলো। নিশাদ ওড়না দিয়ে ছেলের মাথা মুছতে মুছতে ঘরে চলে গেল। মারওয়ান গম্ভীর নয়নে সেদিকে তাকিয়ে থাকলো। নিশাদ ছেলেকে বিছানায় নামিয়ে গামছা দিয়ে পুরো শরীর মুছিয়ে দিল। নাওয়ান ফুপি ফুপি কাঁদছে। নিশাদ বলল। বেশি করছো কিন্তু নাহওয়ান, কান্না বন্ধ না করলে আরো মার খাবে তুমি। কিছু বলি না দেখে বাথরুমে অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? নাওয়ান হেঁচকি তুলে কেঁদেই যাচ্ছে। মারওয়ান ঘরে ঢুকে ছেলেকে কাঁদতে দেখেই বলল। এইভাবে মারার কি দরকার ছিল? এমনি বুঝিয়ে বললি তো হতো। মার না খেলে লাগাম ছুটে যায়, তাই সময় থাকতে লাগাম টানতে হয়। নাওয়ান বাবার দিকে হাত বাড়িয়ে দিয়েছে। মারওয়ান ছেলেকে কোলে নিল। বাবার কোলে গিয়ে আরো জোরে কেঁদে উঠল। মারওয়ান রাগান্বিত কণ্ঠে বলল। এত জোরও মারা লাগবে কেন? ও কি বড়? বাচ্চা মানুষ, একটু তো দুষ্টামি করবেই, বুঝে বললে হতো। তাই বলে জানোয়ারের মতো মারতে হবে? বাচ্চা বলতে না পারলে চলে যা। বলে ছেলেকে নিয়ে হনন করে ঘর থেকে বেরিয়ে গেল। নিশাদ পাথরের মতো দাঁড়িয়ে রইল। চলে যা শব্দটা কানে বাজতে লাগলো অনেকক্ষণ। তারপর ঝোঁক গিলে মারওয়ানের শার্ট গুছিয়ে রাখতে গেলে খচখচ করে উঠল কিছু। নিশাদ শার্টের পকেট হাতে দেখলো ভাঁজ করা কাগজ। সে কাগজ খুলে দেখলো একটা চিরকুটের মতো। নিশাদ পড়তে লাগলো। প্রিয় আজাদ, আমার জাদ, আমি কাল সিনেমা হলে গিয়েছিলাম। নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে, সেটা দেখতে। তোমার পছন্দের নায়ক ছিল না, তাই আর তোমাকে বলিনি। তুমি কি রাগ করেছো? রাগ করো না। অনেক দিন ধরে আমার হাতের রান্না খেতে চেয়েছিলে, সেই অনেক ভালোবাসা দিয়ে তোমার জন্য একটা রেসিপি বানিয়েছি আমি। নতুন রান্না কেমন লাগলো জানিও। তোমার উত্তরের অপেক্ষায় থাকলাম। ভালো থেকো। ইতি, তোমার একান্ত জন। নিশাদ চিঠিটা পড়ে থরথর করে কেঁপে উঠলো। লোকটা কি তলে তলে পরকীয়া করছে? এই জন্যই কি তার প্রতি এত নির্লিপ্ত? বিয়ের আগে এই সম্পর্ক ছিল লোকটার? সংসারের প্রতি এত উদাসীন এই জন্যই? তাহলে আজকে আবার সরাসরি চলে যেতেও বলল। নিশাদ এতদিন উত্তর বোধ হয় চিঠি পড়ে সম্পূর্ণ পেয়ে গেল। এত ভালোবাসা আদান প্রদান কতদিন ধরে চলছে? চরিত্রহীন লোকের সংসার করেছে এতদিন সে। ছি।